প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমার সাথে আমাদের এই অঞ্চলের বিশেষ করে বৃহত্তর উত্তরার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন। আমরা আসছি, যার সাথে কথা বললাম আপনারা তখন শুনলেন, উনি ওনার কন্যা সন্তানকে হারিয়েছেন অত্যন্ত আদরে। সন্তান মানেই তো আদরে, কিন্তু যেই দুর্ঘটনার কবল, এই দুর্ঘটনাটা আমাদের দেশে এই নূতন, এমন দুর্ঘটনা আমরা কখনো দেখিনি। এবং আমি প্রথম দিনই বলছিলাম যে কোনো বিমানের ট্রেনিং, বিশেষ করে জঙ্গি বিমান বা ফাইটার বিমান, এরকম জনবহুল এলাকায় কখনো হয় না। এইরকম জনবহুল এলাকায়। আর দ্বিতীয়ত হলো, শোনা যায় এই বিমানটা অনেক বৎসরের, চলাচলের উপযোগী না। যে কোনো জিনিস, যে কোনো বিমান, সেটা ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, আর বিশেষ করে যারা ফাইটার বিমানটাকে পরীক্ষা করতে হয়। এবং পরীক্ষা করার পরে ফ্লাইট ইঞ্জিনিয়ার যদি ক্লিয়ারেন্স দেয়, তখন পাইলট ওঠে। এই অল্প বয়সের একটা সম্ভাবনাময় ফাইটার জীবন গেল। বিমান কয় টাকা গেল এটা বড় কথা না, বড় কথা একটা জীবন গেল অনেক। এবং তার পরিসংখ্যানটা এখনও সঠিক না, প্রতিদিনই মারা যাচ্ছে। কেউ কেউ মা বাবা লাশও দেখে নেয়, তাদের হাতের ব্যাগ, এটা সেটা, কাপড়, এগুলি দেখে দেখে চিনতে পারছে। এই যে সন্তান মা বাবার হাতে এইভাবে বিদায় দেওয়া খুব কঠিন। সন্তান মা বাবাকে বিদায় দেয়, এটা এই তো স্বাভাবিক, মরতে হবে, এমন মৃত্যু তো কোনো দিনই কাম্য না। আপনারা ওনার নিজের মুখে শুনলেন স্কুলের কতগুলো অনিয়মের কথা। এই স্কুলটা ভালো স্কুল নামে পরিচিত। ভালো স্কুলে যদি হবে, ভালো স্কুলের ছাত্রছাত্রীরা কেন একই স্কুলে কোচিং করবে, এবং সেটা বাধ্যতামূলক। এবং আপনারা ওনার মুখ থেকে যেটা শুনতে পারলেন, যে কোচিংয়ের জন্য যারা অপেক্ষা করছিল তারাই অধিকাংশ মারা গেছে। বেতন শুনলেন 1700 টাকা, কোচিং হলো 3500 টাকা। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে, অর্থ উপার্জন যদি একমাত্র কারণ হয়, আমি মনে করি এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে, মালিক যারা পরিচালনা আছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। পাশাপাশি বিমান বাহিনীকে জিজ্ঞেস করা প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে, তারা অবিবেচকের মধ্যে এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করবে। অনেক জায়গা আছে বাংলাদেশে, এখানে ট্রেনিং হতে না দেয়। তো সেই কারণে তারা এটার ব্যাপারে কতটুকু করছিল, বিমানের ফিটনেসটা দেখা হয়েছিল কিনা, কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে এখন আমরা কোনো কথা শুনি নাই। আর পরবর্তী তারা কি পদক্ষেপ নেবে, এটা এখান থেকে সরে অন্যত্র নেবে কি নেবে না, বা এই স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের যে সকল ছাত্রছাত্রী মারা গেছে তাদের সম্পর্কে তারা কি করতে পারে, কি করবে, সেটাও কিন্তু আমরা সুস্পষ্ট ধারণা পাচ্ছি না। সেটা যে কোনো শক্তি হোক, যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে এড়িয়ে যেতে পারে না। আজকে যদি ধরেন, আমি আসছি বিএনপির পক্ষ থেকে, আজকে যদি রাজনৈতিক দল বা বিএনপি যদি সরকারে থাকতো, তাহলে দেশে এটা শুধু শোকের ছায়ার সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়তো মানুষ। যেহেতু সরকার অন্তর্বর্তী, সেই কারণ মানুষ তার কষ্ট, চোখে জল ফেলছে, কে তাকে সান্ত্বনা দেবে, সান্ত্বনা দেওয়ার ভাষাটা কি? সে কারণে আজকে সবাই শোকাহত, কেউ তাদের ক্ষুব্ধতা এখনো প্রকাশ করে নাই। যে কথাটা শুনলাম, এটি যদি সত্যি হয়, তাহলে অভিভাবকদের বা এই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়ার কথা। তো সার্বিক বিবেচনায় আপনারা সব কিছু শুনলেন। আমার মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়িত্বটুকু তার উপর যেন বর্তায়, তার জন্য ততটুকু শাস্তি পাও না, হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে, যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে হারিয়ে না যায়।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এরপরে অন্য যাবো কিছু পরে। দাদা একটা প্রশ্ন হলো, আজকে হলো আপনার সিঙ্গাপুর, ভারত এবং আপনার কয়েকটা দেশ থেকে তাদের চিকিৎসক প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের দেশে, এবং তারা বার্ন ইউনিটে তাদের সাথে আসলে কাজ করছেন। এই যারা বার্ন ইউনিটে এখনও ভর্তি আছেন, আজকেও একজন কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? একটা সারা পৃথিবী কাটছে, সবাই মর্মাহত। এখন চিকিৎসক আমাদের দেশে আছে, বাইরে থেকে আসবে, সেটা তো ভালো, এটাকে আমি ইতিবাচক মনে করি। কিন্তু তারা কতটুকু বাঁচাতে পারবে এই ব্যাপারে আমার কিছু কম বেশি অভিজ্ঞতা আছে বার্নের রোগী সম্পর্কে। মোর দেন 30% যদি ড্যামেজ হয় বার্নে, সেই রোগীকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। আবার লেস দেন 30%ও যদি হয়, কিছু স্পর্শকাতর জায়গায় যদি হয়, তাহলে অল্প বার্নেই সে মারা যেতে পারে। হ্যাঁ, আর বার্নের রুগীরা যখন কথা বলে তখন বোঝা যায় না সে অসুস্থ, কথা খুব চড়া গলে তার কথা বেরোয়, কিন্তু দেখা যাবে হঠাৎ নাই। তো সেই কারণে যারা আসছে তাদেরকে ওয়েলকাম জানাই অবশ্যই। কিন্তু আজকে এই ঘটনার পরে আমাকে বিদেশ থেকে লোক আনতে হলো, তাই না? তা না হলে তো আনতে হইতো না। তারা আসছে একটা সিম্প্যাথি নিয়ে আমাদের পাশে দাঁড়াইছে, তারা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আমি আবার বলছি যে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। হয়তো তারা জানতো না, তারা যে জিনিসগুলোই জানতো না, এই কারণে দুর্ঘটনাগুলো ঘটছে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য তো আমাদেরকে সতর্ক হতে হবে, তাতে প্রয়োজনীয় পদক্ষেপ। একটা লাস্ট প্রশ্ন, যেটা হলো জুলাই আবার আসছে এবং আগস্ট আসছে, সামনে আগস্ট আসতেছে। সেই জায়গা থেকে আমরা দেখেছি মাইলস্টোনের ঘটনা নিয়ে আপনার সচিবালয় শিক্ষার্থীরা আপনার এক ধরনের তারা বিশৃঙ্খলার চেষ্টা করছেন, সেখানে আওয়ামী লীগের লোকজন আমরা দেখি, ছাত্রলীগের। সেই ক্ষেত্রে আপনার এখানে আমরা মাইলস্টোনে আমরা যখন কাভার করছি, এখানেও আমরা কয়েকজনকে চিহ্নিত করতে হবে যারা ছাত্রলীগের। মানে এইসব বিশৃঙ্খলাগুলো আসলে কী বার্তা দিচ্ছে যে ফ্যাসিবাদকে আবারও আসলে প্রবেশ করতে পারবে, বাচ্চাটা দিয়ে উঠছে? সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে, এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। তো সেজন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না, তাই না? তো সুতরাং সরকার তো কোনো দলের না, তো সেই কারণে সরকারের দোষ ত্রুটি নিয়ে আমরা কোনো মন্তব্য করি না। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না। এবং যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও, তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দীর্ঘদিন 17 বছরের যে দুর্নীতি ধারাবাহিকতা এখনও চলমান, কোনো কোনো বিষয়ে দুর্নীতি বাড়ছে, ঘুষ বাড়ছে, কমে নাই। তো সুতরাং এই জন্য বলছি যে একটা জবাবদিহিমূলক প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা দেবে, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে, নানা ধরনের ষড়যন্ত্র হবে।